দেখো আমাদের হেডলাইন দেওয়া ছিল গাঢ় অ্যাসিডের আমরা 3 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করতেছিলাম। তো 3 নম্বরে লেখো 3 নম্বর দিয়ে লেখো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে, দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে। তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে। মানে কি দেখো এই HCl ছিল গ্যাস, এর সাথে পানি যোগ করছি, পানি তো লিকুইড, যুক্ত হয়ে কি হয়েছে দেখো এই HCl অ্যাকুয়াস মানে কি জলীয় দ্রবণ। অ্যাকুয়াস মানে কি HCl গ্যাসের সাথে কি পানি মিক্স হয়ে আছে অ্যাকুয়াস। তখন এটাই কি অ্যাসিড? এটা কিন্তু অ্যাসিড না, এটা হচ্ছে কি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, আর এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝছি আমরা? যে কোনো অ্যাসিডের সাধারণত কি থাকে, পানি মিশ্রিত থাকে, সেটা কম থাকলে গাঢ়, বেশি থাকলে কি লঘু। লেখো বিক্রিয়া লেখো। এরপর লেখো হচ্ছে এই পয়েন্টের মধ্যে এটার নিচে লেখো গাঢ় HCl দ্রবণ যে বোতলে রাখা হয়। গাঢ় HCl দ্রবণ যে বোতলে রাখা হয়। গাঢ় HCl দ্রবণ যে বোতলে রাখা হয় সেই বোতলের মুখ খুললে, সেই বোতলের মুখ খুললে লেখো সেই বোতলের মুখ খুললে হালকা কুয়াশার মতো সৃষ্টি হয়। হালকা কুয়াশার মতো সৃষ্টি হয়। এবং তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। এবং তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। এবং তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। এজন্য গাঢ় HCl অ্যাসিডের মুখ খোলার আগে, এজন্য গাঢ় HCl অ্যাসিডের মুখ খোলার আগে, এজন্য গাঢ় HCl অ্যাসিডের মুখ খোলার আগে মুখে মাস্ক এবং চোখে নিরাপদ চশমা পরতে হয়। 2 মার্কস এরকম কোশ্চেন আসে যে গাঢ় HCl এর বোতল খোলার আগে কেন মাস্ক পরা হয়। ওই যে ঝাঁঝালো যে গ্যাস এবং যে কুয়াশার মতো, এটা তুমি নিঃশ্বাসের সাথে নিলে তো তোমার জন্য ক্ষতিকারক। লিখছো? চোখে কি পরা হয় স্যার? চোখে মাস্ক পরবা আর মুখে চশমা দিবা। লেখো হ্যাঁ নিরাপদ চশমা। বুঝছো? লিখছো নিরাপদ চশমা ব্যবহার করা হয়। এরপরে লেখো পরের পয়েন্ট। এখন যেটা লিখবে এটার পাশে একটা স্টার চিহ্ন দিও। না স্টার চিহ্ন একটা দাও। স্যার গাঢ় HCl এর দ্রবণের এটা কি 4 নাম্বার ছিল না? কত নম্বর ছিল? 4 না 3? ওই তো যাই হোক, এর পরের পয়েন্ট লেখো। হ্যাঁ সন্তোষী খেয়াল করো। দেখো আমরা লিখি নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে পানিতে দ্রবীভূত করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে পানিতে দ্রবীভূত করে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। পানিতে দ্রবীভূত করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে পানিতে দ্রবীভূত করে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। এরপর লেখা হচ্ছে পানির তুলনায় পানিতে দ্রবীভূত করে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। এরপর লিখবা পানির তুলনায়
নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকলে পানির তুলনায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকলে গাঢ় নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। বেশি থাকলে গাঢ় নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। পানির তুলনায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকলে গাঢ় নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। দেখছো? তো তখন কি হয় দেখো, এই হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই হচ্ছে পানি। নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে যখন পানি বিক্রিয়া করে, এদের বিক্রিয়া আমরা কি বলছি, কি উৎপন্ন হয়, HNO3। তো এখন এদের বিক্রিয়া যদি আমরা সমতা করি, সমতা করতে গেলে এখানে ঝামেলা আছে, সমতা মিলে তো অনেক সমস্যা। কেন সমস্যা? সাথে আরো একটা গ্যাস উৎপন্ন হয় NO। সাত দেখো এই সমতা হয়ে গেছে। দেখো তাড়াতাড়ি, নাইট্রোজেনের হচ্ছে টোটাল 5 ধরনের অক্সাইড হয়। এর মধ্যে যে আমরা একটা পড়ি লাফিং গ্যাস, লাফিং গ্যাসের সংকেত জানো? যে নিঃশ্বাসের সাথে নিলে সামান্য পরিমাণ নিলে হাসতেই থাকে। তোমাদের মধ্যে অনেকের কাছে অটো লাফিং গ্যাস আছে, যাদের দিয়ে লাফিং গ্যাস বানানো হয়। এক্সাম্পল লাগবে না। দেখো তোমার দিয়ে তো বিল্ডিং বানায় রড, রোবট। দেখো এটা লেখার পর, এটার সাথেই লেখো বিক্রিয়া লেখার পর লেখো হচ্ছে, আচ্ছা এটার নিচে আরেকটা পয়েন্ট দিয়ে লেখো, লেখো হচ্ছে নাইট্রিক অ্যাসিড কে এটার পাশে আগুন চিহ্ন দিও। লেখো নাইট্রিক অ্যাসিড কে বাদামি বর্ণের বোতলে সংরক্ষণের কারণ। বাদামি বর্ণের বোতলে সংরক্ষণের কারণ তুমি দেখবা যে ল্যাবে গেলে যে বোতলগুলো থাকে ওগুলা কালোর মতো, বাট একদম কালো না, ওইটাই বাদামি কালার। ওটার মধ্যে রাখে, বাজার থেকে ঔষধ কিনলে ম্যাক্সিমাম ওষুধের বোতলের কালার এটা। এর কারণ কি? এর কারণটা হচ্ছে বাদামি বর্ণের বোতল, বাদামি কালারের মধ্যে দিয়ে আলো কম আসা যাওয়া করতে পারে, কারণ যে কোনো ওষুধও তো কেমিক্যাল, আলোর উপস্থিতিতে ম্যাক্সিমাম বিক্রিয়াগুলো হয়। তো যাতে আলো কম আসা যাওয়া করতে পারে, এখানে সেফটির জন্য কি করা হয়, বাদামি বর্ণের বোতল, আমার এখানে কাশির ওষুধ আছে, বোতল খুলে দেখা যায় বাদামি। কালো বর্ণের বোতল, তাহলে কালো বর্ণের বোতল তুমি দেখছো একদম কালো না তো, যেমন যেমন এই যে এটা কিন্তু সাদাও না, এটা বাদামি বর্ণের। সাদা কোনটা জানো? সাদা হচ্ছে যেটা মনে করো আলোর উপস্থিতিতে যে কেমিক্যাল আছে, আলোর উপস্থিতিতে কি করবে না, বিক্রিয়া করে না, ওইটা হচ্ছে সাদা বর্ণের বোতল। আমরা দেখি, আমরা লিখি হচ্ছে, হ্যাঁ লেখো, এটা লেখার পর এটার নিচে লেখো, তাড়াতাড়ি লেখো, লেখো হচ্ছে, লেখো গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড আলোর সংস্পর্শে, গাঢ় নাইট্রিক অ্যাসিড আলোর সংস্পর্শে, লিখছো, ভেঙে অন্য পদার্থে পরিণত হয়। আলোর সংস্পর্শে ভেঙে অন্য পদার্থে পরিণত হয়। লিখছো? এরপর লেখা হচ্ছে বাদামি, লিখছো, বাদামি বর্ণের বোতলের মধ্য দিয়ে আলো চলাচলে বাধা প্রাপ্ত হয়। লিখছো? এরপর লেখা হচ্ছে
দেখো আলোর উপস্থিতিতে যাতে গাঢ় HNO3 কে সংরক্ষিত রাখা যায়, যাতে গাঢ় HNO3 কে সংরক্ষিত রাখা যায়, 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 সেজন্য গাঢ়, আচ্ছা লেখো, সেজন্য একে বাদামি বর্ণের বোতলে রাখা হয়, সেজন্য একে বাদামি বর্ণের বোতলে রাখা হয়। কান্নাই কারখানে আদা করবে একজন আদা গেছে আদা দেখো দেখো এটা লেখার পর এরপরে নেক্সট হেডলাইন দিবা, হেডলাইনের পাশে ভালো করে আগুন চিহ্ন দিবা। এবারও এতক্ষণ হয়েছিল লেখো হেডলাইন দেওয়া হচ্ছে, হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট। এখন যেটা হেডলাইন দিচ্ছ লেখো, কপারের সাথে সালফিউরিক অ্যাসিড মানে H2SO4, কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। পরের পয়েন্ট কত নম্বর এটা? 6। কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। লেখা হচ্ছে, এখন ভালো করে বুঝো, খেয়াল করো, দেখো লেখার দরকার নেই। দেখো কপার প্লাস H2SO4 লঘু, হ্যাঁ পিছনে দেখো কপার, এই হচ্ছে সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড। এখানে জিনিস হচ্ছে দুইটা, লঘু সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম নাই, জারণ ধর্ম মানে। আর এখন কপার আর হাইড্রোজেনের মধ্যে কার সক্রিয়তা বেশি? কপারের সক্রিয়তা বেশি। কই পেয়েছো? অপশন দুইটা পাইছি, ডিল মেরে দিছি স্যার, আর কোন জায়গায় পাইনি। তুমি যখন পড়ছিল অষ্টম অধ্যায়ে, কে না কে ম্যাকাইভার এলো যেন ফিরে সোনা পাবে হাই, এই ছিল হাই। এরপরে কি লিখছিলাম? কুমিল্লার হাজিয়াস পিটাবে আমায়। তো এই হাই হচ্ছে হাইড্রোজেন আর এই হচ্ছে সিও। সক্রিয়তা কার বেশি? হাইড্রোজেনের সক্রিয়তা বেশি। এখন তুমি যদি তোমার থেকে, তুমি মনে করো চাকরি করো কোনো এক অফিসে, তুমি যদি তোমার উপরে যে মনে করো উপরের র্যাঙ্কে আছে তারে যদি যায় বলো যে আপনার চাকরি নাই, চাকরি কি তারটা থাকবে না, না তোমারটা থাকবে না? তোমারটা চলে যাবে। বা তুমি তোমার সিনিয়রে যায় যদি বলো যে আপনার চেয়ার ছেড়ে চলে যান, আমি বসবো, দিবে তোমার? দিবে না। তো তার মানে ওটা সম্ভব না। এইখানেও তুমি যদি তোমার ওই সিনিয়রের যদি এটা করো যে তার এটার চেয়ে ওটা ভালো চেয়ার দাও, আপনি এটাই বসেন, আমি এখানে বসি, তাইলে সে যাইতে পারে, ঠিক না? এইখানে হচ্ছে তুমি তো ডিরেক্ট এসে বলতেছো হাইড্রোজেনকে সরে যাইতে, হাইড্রোজেন সরে যাবে, এখানে কপার বসবে, হবে? প্রতিস্থাপন বিক্রিয়া হবে না। কেন হবে না? কারণ কি হাইড্রোজেনের সক্রিয়তা কপারের চেয়ে বেশি। এখন এখানে যদি কপার, আগে বুঝো লেখালেখি সব পরে, যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড হইতো তখন আবার বিক্রিয়া হয়। কেন? মেইন কথা হচ্ছে এটা যে লঘু সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম নাই, গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম আছে। মানে হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া না করলেও সমস্যা নেই, গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাই লাগবে।
যেমন তোমাদের স্কুলে অনেকে আছে না, যে মনে করো অনেকে পালায়, তুমি হয়তো পালাও না কখনো, কিন্তু বন্ধুরা পালাইতেছে, তুমি না পালাইলেও সমস্যা নাই ক্লাস করতে তোমার, তুমি দলে দলে পালাই গেছো। হ্যাঁ, এটা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড। আর গাঢ়টা কি কেউ পালাবে না, তোমার তো একলা হইলেও পালান লাগবে, দরকার পালায় বাইরে যে বসে থাকবা, হ্যাঁ তাও পালান লাগবে তোমার। তো জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে কি গাঢ় সালফিউরিক অ্যাসিড। দেখো তো তখন এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয় দেখি আমরা, কপার সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস H2O যদি আমরা সমতা করে, এখন তোমার মনে কোশ্চেন স্যার এবার কি তাহলে কপার হাইড্রোজেনকে সরাইছে কিনা, ঠিক না? জি স্যার। কোশ্চেন আছে না, তাহলে কোশ্চেন করো। দেখো তো কোশ্চেন করলে এবার আমরা এটার হচ্ছে কৌশল দেখি কেমনে মিশছে। দেখো তুমি লেখো না, কারণ তোমার হচ্ছে বাংলা লেখার সময় লিখে দিব। দেখো এখানে হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম নাই, যে কারণে কপারের সাথে কখনোই বিক্রিয়া করে না, কারণ হাইড্রোজেন কপারের থেকে সক্রিয়। বাট গাঢ় সালফিউরিক অ্যাসিড এও কিন্তু কপারের সাথে বিক্রিয়া করে না, বাট গাঢ় সালফিউরিক অ্যাসিড যে H2SO4 সে নিজে নিজে ভেঙে যায়। ওই যে একলা হইলেও পালানো লাগবে, কেউ না নাই তারপরও তার একলা হইলেও কি করা লাগবে, বিক্রিয়া করা লাগবে। নিজে নিজে ভেঙে সালফার ডাইঅক্সাইড প্লাস H2O, কথা বললেই তার বাকিটা বুঝাই দেওয়া লাগবে আমাদের। সালফার ডাইঅক্সাইড প্লাস H2O। তো এখন যদি আমরা এটা লিখি, দেখো তো সমতা করা আছে, একটা অক্সিজেন মনে হয় কম আছে এখানে, এই একটা হচ্ছে জায়মান অক্সিজেন, এটা উৎপন্ন হয়েছে। এই জায়মান মানে কি, তোমার থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়, জায়মান হচ্ছে জার্মানির শব্দ, যার অর্থ হচ্ছে মাত্র উৎপন্ন হয়েছে, নবজাত, সদ্য প্রস্তুতকৃত। তো সদ্য প্রস্তুতকৃত জায়মান অক্সিজেন যে উৎপন্ন হয়, এদের বৈশিষ্ট্য কি, এরা হচ্ছে তীব্র সক্রিয়। এদের বৈশিষ্ট্য এরা তীব্র সক্রিয়, যা পায় তার সাথে কি করে, বিক্রিয়া করে। এরপর হচ্ছে এই জায়মান অক্সিজেন এর তো কপারের সাথে বিক্রিয়া করতে বাধা নাই, সালফিউরিক অ্যাসিড সরাসরি বিক্রিয়া করে না, এবার জায়মান অক্সিজেন এসে কি করছে, এই কপারের সাথে বিক্রিয়া করছে, তখন কি হইছে, কপার অক্সাইড। এরপর এই উৎপন্ন কপার অক্সাইড এবার সে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে। বলতে পারো স্যার কেন? শুধু কপার যদি এখানে সরাই দিত, কপার যে এখানে বসে পড়তো, আর হাইড্রোজেন তো দাঁড়ায় থাকতো। আর এটা হচ্ছে এরকম, এবার কি এটা কি তোমার কি বিক্রিয়া, এটা অ্যাসিড এটা ক্ষার, প্রশমন বিক্রিয়া। এবার হচ্ছে তোমার যে সিনিয়রের জন্য চেয়ারের ব্যবস্থা করছো, যে আপনি এখানে বসেন, তাহলে আমি এই ভাঙা চেয়ারে আমি বসি, সে মনে মনে খুশি হয়েছে, তোমার মনে করো 20 টাকা টিপস দিছে। দেখো তো এখন তো তখন কপার সালফেট প্লাস H2O বুঝছি আমরা। এখন তোমাদের যেটা কোশ্চেন করা উচিত ছিল, স্যার সালফিউরিক অ্যাসিডটা একবার বিক্রিয়া করে ফেলছে, আবার পাইলাম কোথায়? জি স্যার। সালফিউরিক অ্যাসিড কি এটা গাঢ় না? গাঢ় মানে কি, দ্রবণে অনেক পরিমাণ আছে। যেমন সহজ এক্সাম্পল দিয়ে বুঝতে সুবিধা হবে, তুমি মনে করো বিশাল, মনে করো এক মগের মধ্যে চা নিছো, তোমার এক পিস বিস্কিট দিছে ছোট, তুমি ভিজায় চা দিয়ে বিস্কিট খাই ফেলছো, বিস্কিট শেষ, তাহলে চাও শেষ, বিস্কিট দিয়ে চা খাই ফেললাম না। এরপরও মগের মধ্যে চা কেন আছে, এর পরিমাণ বেশি ছিল। তো এখানেও সালফিউরিক অ্যাসিড এই কারণে আছে, বুঝা গেছে? এবার আমরা দেখি, দেখো না বুঝতে বললো, বুঝানোর অনেক ওয়ে আছে আমার কাছে। দেখো সার্বিক বিক্রিয়া, দেখো সার্বিক বিক্রিয়ায় কি হয় দেখো, তাহলে এইখানে এইটা এটা মনে হয় কাটাকাটি যায়, যখন যোগ করে নিচে নামাবা, হ্যাঁ দেখো তুমি এই পাশে এই পাশে যোগ করে মনে করো x প্লাস y ইজ ইকুয়াল টু z প্লাস 5, এখানে লিখলাম মনে করো m প্লাস 5 ইজ ইকুয়াল টু মনে করো কি লিখলাম n, দুটো যখন যোগ করো এই 5 5 কাটাকাটি যায়। কেন কাটাকাটি যায় আমরা যদি দেখি, x প্লাস y প্লাস m প্লাস 5 z প্লাস 5 প্লাস n, না এই 5 এই পাশে আনলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। বুঝছি আমরা? এটা কাটাকাটি যায়, এটাও কাটাকাটি যায়। বাম পাশে থাকে কি দেখো, একটা CO H2SO4 কয়টা,
2H2SO4 এখানে কি থাকে CuSO4 SO2 পানি কয়টা একটা কয়টা দেখো উপরের বিক্রিয়াটা আসছে কিনা এটার মূল কারণ কি এ কেন পারে নাই কারণ লঘু সালফিউরিক অ্যাসিড এভাবে নিজে নিজে ভাঙতেই পারে না বোঝা গেছে গাঢ় হইলে নিজে নিজে ভেঙে জায়মান অক্সিজেন উৎপন্ন করে যেটা লঘু সালফিউরিক অ্যাসিডের দ্বারা সম্ভব না ক্লিয়ার তো আমরা লিখি প্রথমে লেখো আগে যেটা বলি লেখো হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম থাকে না লেখো লঘু সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম থাকে না কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড তীব্র জারণ ধর্ম প্রদর্শন করে লেখার একটা সৌন্দর্যের বিষয় আছে না লেখো গাঢ় সালফিউরিক অ্যাসিড তীব্র জারণ ধর্ম প্রদর্শন করে গাঢ় সালফিউরিক অ্যাসিড তীব্র জারণ ধর্ম প্রদর্শন করে এরপর লেখো গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম থাকায় এটি কপারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন উৎপন্ন করতে পারে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন উৎপন্ন করতে পারে লিখছি আমরা জায়মান অক্সিজেন উৎপন্ন করে এবার হচ্ছে তুমি এটা নিচে লেখো নিচে এর উৎপাদন কৌশল দেখানো হলো লেখো নিচে ইংলিশ শব্দ না আমিও সুন্দর চিন্তা করলাম তোমরা না ইংলিশ বলবা না দেখো সারাদিন চেষ্টা করলে পারবো না এখান থেকে পুরোটা লিখবে যে এখানে দেখো বোর্ডে কি আছে দেখো লেখো তাড়াতাড়ি গাঢ় অ্যাসিড কোন জায়গায় লেখা তুমি কই পেয়েছো গাঢ় অ্যাসিড লেখা বলো তো বলো কোন জায়গায় পেয়েছো গাঢ় অ্যাসিড লেখা লেখো তাড়াতাড়ি তোরা ভালো ভিতরে কালো কলম তো এটা
চাইলে পারবা না, ধরো বাসায় বসে যে পড়াশোনা করো, তোমার চেয়ারে বসে আর যেটা এবার দেখি তুমি বাসায় যে তোমার বই খাতা সাজানো, যেটাতে বই খাতা পড়ো, যে চারটা যে পা থাকে এটারও তো চেয়ার। আর যেটা টেবিল, যেটা ওটা কি তুমি তো উপায় চার বয়ে বলবা এমন না। শেষ তোরা শেষ তোদের স্টক শেষ হ্যাঁ, নিজের অর্থ বানাও। চতুষ্পদী চতুষ্পদী জন্তু, চতুষ্পদী কাঠের তৈরি তক্তা। দেখো এটা তো একদম টেবিলের সঙ্গে দিয়ে দিচ্ছি। এরপর লেখো next। হ্যাঁ, তুমি এটা মাথায় রাখবা, কথা বলো না। দেখো এই যে সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ দেখো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডকে কিন্তু রাসায়নিক পদার্থের রাজা বলা হয়। এর ব্যবহার সবচেয়ে বেশি। এটার আবিষ্কারক কে? এখন এই দেখো এই সালফিউরিক অ্যাসিডের প্রস্তুত প্রণালী আর অনেক কিছু আছে। ওইটা হচ্ছে অধ্যায়, আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 10-এ আমরা তো পড়েই আসছি। সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি এগুলো পড়ছি আমরা সব, অবশ্যই পড়ছি। নিরোধক এগুলো সব পড়ে আসছি, তাহলে তো আর ঝামেলাই নেই, আরো সুবিধা হইছে। তো এর পরের পয়েন্ট দিয়ে লেখো, আর ভাই ঠিক করে নিয়ে পরের পয়েন্ট দিয়ে লেখো। আবার বলছো না স্যার, জানাবো দেখো দেখো আমরা লিখি স্পর্শ পদ্ধতিতে। পরের পয়েন্ট, হ্যাঁ লেখো স্পর্শ পদ্ধতিতে H2SO4 10 পয়েন্ট লেখো। H2SO4 প্রস্তুতি। এরপর হচ্ছে কমা দিয়ে লেখো H2SO4 নিরোধক। H2SO4 নিরোধক। এরপর কমা দিয়ে লেখো নিরোধক লিখছো। এরপরে কমা দিয়ে লেখো হচ্ছে, এরপর লেখো H2SO4 জারক। H2SO4 জারক। এরপর লেখো H2SO4 দ্বিক্ষারকীয় অ্যাসিড। H2SO4 দ্বিক্ষারকীয় অ্যাসিড। ক্ষারকীয় অ্যাসিড, হ্যাঁ দ্বিক্ষারকীয় অ্যাসিড। গুলো যখন পড়ছি তখন তুমি হচ্ছে এই কোমায় চলে গেছিলে, মাঝে মাঝে আসো নাই। লেখা শেষ। এটার সাথে ব্র্যাকেটে লেখা রাখো অধ্যায় 10 দ্রষ্টব্য। অধ্যায় 10 দ্রষ্টব্য। দেখো লেখা শেষ হলে, হ্যাঁ এর পরের পয়েন্ট লেখো।
লেখো পরের পয়েন্ট লেখো, এটা অনেক ইম্পর্টেন্ট, এটার পাশে আগুন চিহ্ন দিবা। পরের পয়েন্ট দিয়ে লেখো পিয়াজ কাট, কথা বলো না, লেখো পিয়াজ কাটলে চোখ জ্বালা করে কেন, বা চোখ জ্বালা করার কারণ। পিয়াজ কাটলে চোখ জ্বালা করার কারণ, এটাই চ্যাপ্টারের 2 মার্কসের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। পিয়াজ কাটলে চোখ জ্বালা করার কারণ কি আগে বুঝো। হ্যাঁ, কথা না বলে, কথা বললে যে কোশ্চেন লেখা কিন্তু রাইখা দিব, বইরা নিও। দেখো তো এই ক্ষেত্রে হচ্ছে চোখ জ্বালা করার কারণ কি আমরা যদি দেখি, দেখো এই কারণে অনেকে দেখবা যে আমাদের মায়েরা অনেকে সায়েন্টিফিক ব্যাখ্যা জানে না, কিন্তু প্রয়োগ জানে, ব্যবহার জানে। কিরকম দেখা গেছে যে পিএইচ কাটলে হচ্ছে সালফারের পিএইচ এর মধ্যে হচ্ছে আইসোপ্রোপাইল যৌগ থাকে, এবং যেখান থেকে সালফার ডাইঅক্সাইড নির্গত হয় SO2, তো এই সালফার ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস হিসাবে এখান থেকে নির্গত হয় যৌগ থেকে। তো গ্যাস হিসাবে নির্গত হলে স্বাভাবিকভাবে তুমি কাটতেছো, সবার আগে হিট হয় তোমার চোখে। তো তখন এই সালফার ডাইঅক্সাইড চোখের পানির সাথে বিক্রিয়া করে H2SO3 সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে, এবং অ্যাসিডের উপস্থিতিতে আমাদের চোখে কি হয়, জ্বালা করে, যখন আমাদের চোখ দিয়ে পানি বের হয়। এই কারণে যারা দেখবে এক্সপার্ট, এরা পিএস কাটার সময় একটা পাত্রে পানি নেয়, সিলেই পানিতে ফেলায়। কারণ কি, ওই সালফার ডাইঅক্সাইড তখনই তোমার চোখের পানি পর্যন্ত আসতে পারে না, ওই পানির সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন এখান থেকে গেছে। এটা ক্ষতিকারক না, বাট তোমার ওইখানে থেকে গেছে। আবার অনেকে কি করে, দেখা যায় হচ্ছে দাওবটির উপর একটা পেঁয়াজ আটকে রাখে, ওইটাও উপকারী, কারণ তখন হচ্ছে লোহা হচ্ছে ওই গ্যাসটা শোষণ করে নেয়। আমি তো স্যার অন্য একটা করি, চশমা পরে রাখি। ওটা তো হচ্ছে তোমার, ওটা হচ্ছে প্রতিরোধ হয় না, ওটা হচ্ছে প্রতিকার। দুইটা দুই জিনিস, একটা প্রতিরোধ, একটা প্রতিকার। তোমারটা হচ্ছে প্রতিকার। এই যে এটা মানে হ্যাঁ, দেখো যারা হচ্ছে, তুমি হচ্ছে ওটা কি করছো, তোমার নিজের প্রোটেকশন নিছো চশমা দিয়া, গ্যাস থেকে আসতেছে, আর এটা হচ্ছে গ্যাস থামাই দিচ্ছ তুমি। দেখো এখন, আর তুমি পিএস কাটার সময় চশমা পরো মানে সবসময় কাটো। স্যার ওর পিয়াজ কাটা কারণটা কি আমার গেল মাকে হেল্প ওর ইচ্ছে সে কাটতেই পারে মাকে হেল্প দেখো আমি কাটতে হ্যাঁ? তুমি কাটবা কেমনে, কিন্তু সন্তোষী। দেখো হ্যাঁ, তো এটা হচ্ছে মেইন কারণ, বুঝছি আমরা। শুধুমাত্র বিক্রিয়া লিখে রাখে, অ্যান্সার বই আছে, বিক্রিয়া লিখে রাখো। এরপর লেখো নেক্সট। এবার বড় করে হেডলাইন দাও, ক্ষার এবং ক্ষারক। হেডলাইন দাও, ক্ষার এবং ক্ষারক। ক্ষার এবং ক্ষারক লেখো। সাধারণত ধাতু, লেখো ক্ষার এবং ক্ষারক, হেডলাইন দিয়ে লেখো। সাধারণত ধাতু, এক নম্বর দিয়ে এক নম্বর দিবা দাও, না দিলেও চলবে। লেখো সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল, সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড, সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড, ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড, অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তাকে ক্ষারক বলে। যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে।
লিখছি আমরা। এখন এইখানে তুমি ছোটবেলায় পড়ছো সকল মনে করো খারের একটা কোশ্চেন পড়ছো না? Yes, sir. তো লেখো 2 নম্বর পয়েন্ট দিয়ে আমরা 2 নম্বর পয়েন্ট দেওয়ার আগে এটা লিখে দেখাই। লিখলাম মনে করো ক্যালসিয়াম অক্সাইড প্লাস HCl বিক্রিয়া করে কি হইছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O, তার মানে কি দেখো এরপরে লিখলাম NaOH। পিছনে কথা বলো না, দেখো পড়ানোর সময় সব পারো, পরীক্ষা নিলে যাও লুকায়া। গুপ্ত স্যার দেখো NH4OH NH4Cl প্লাস H2O লেখো। স্যার প্রথমটা কি ক্যালসিয়াম অক্সাইড না কপার? ক্যালসিয়াম কপার লিখলেও হবে, কপার। হ্যাঁ হবে একই। দেখো ক্যালসিয়াম অক্সাইড দেখো এখানে একটা জিনিস মনে রাখবা যে হাইড্রোক্সাইড যারা হাইড্রোক্সাইড তারা সাধারণত পানিতে দ্রবীভূত হয়, আর যারা হচ্ছে অক্সাইড এরা সাধারণত পানিতে ওইভাবে দ্রবীভূত হয় না। এরা সবাই হচ্ছে ক্ষারক মানে পানিতে দ্রবীভূত হওয়া লাগবে এমন কোনো কথা নাই। শুধু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করলেই ক্ষারক, বুঝছো? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করলেই ক্ষারক। আর ক্ষার কারা? এরপর 2 নম্বর পয়েন্ট দিয়ে লেখো এই যে এরা আমরা সংজ্ঞায় লিখছি যারা অক্সাইড বা হাইড্রোক্সাইড এরা হচ্ছে ক্ষারক। হ্যাঁ, আর ক্ষারের ক্ষেত্রে কি হয় দেখো ভালো করে বুঝো, যেমন শুধুমাত্র এই দুইটা এরা হচ্ছে ক্ষার। কেন? শুধুমাত্র হাইড্রোক্সাইড যারা পানিতে কি হয় দ্রবীভূত হয় তাদেরকে কি রকম বুঝো আগে, এই যে NaOH পানিতে দ্রবীভূত হয়ে কি হয় Na প্লাস প্লাস কি OH মাইনাস, এরা হচ্ছে কি ক্ষার। তার মানে আমরা কি পাই সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কি না ক্ষার না, বুঝছি আমরা? হ্যাঁ, তো আমরা যদি লিখি হচ্ছে এটার নিচে 2 নম্বর পয়েন্ট দিয়ে লেখা হচ্ছে এরকম ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ লিখছো যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। এখন এখানে অনেক ঝামেলা আছে এদের মধ্যে, যেমন কিরকম ঝামেলা জানো? যেমন আমরা লিখলাম FeOH2 এর মধ্যে OH আছে, তারপরেও পানিতে দ্রবীভূত হয় না। OH থাকলেই যে দ্রবীভূত হবে এমন কোনো কথা নাই। OH মানে প্রথম শর্ত হচ্ছে OH থাকা লাগবে, প্রথম শর্ত, আর সেকেন্ড শর্ত হচ্ছে পানিতে দ্রবীভূত হওয়া লাগবে। বুঝা গেছে? এটার নিচে তুমি দুইটা চিহ্ন দিয়ে লেখো। প্রথম চিহ্ন দিয়ে লেখো যৌগের মধ্যে OH, প্রথম চিহ্ন দিয়ে লেখো যৌগের মধ্যে OH মূলক থাকতে হবে। ওই পয়েন্টের মধ্যেই, হ্যাঁ, যৌগের মধ্যে OH মূলক, OH এর আগে একটা বন্ধন চিহ্ন দিবা, এই যে যৌগের মধ্যে OH মূলক থাকতে হবে। 2 নাম্বার দিয়ে মানে 2 নাম্বার কি পরের আরেকটা চিহ্ন দিয়ে লেখো পানিতে দ্রবীভূত হতে হবে, পানিতে দ্রবীভূত হতে হবে।
শুরু করছি 8টায়, একটা না তুমি থামাতে না, মাঝখানে আর কি কোন এক ব্যাচে একটার পরে মনে করো ঢুকে নষ্ট দেখছি আমরা। তো এখন এটার নিচে হচ্ছে আরেকটা চিহ্ন দিয়ে লেখো FeOH2 লেখো ওই বল দিছে লেখো FeOH2 যৌগে FeOH2 যৌগে OH মূলক থাকলেও OH এর আগে বন্ধন চিহ্ন দিবা, OH মূলক থাকলেও এটি পানিতে অদ্রবণীয়, এটি পানিতে অদ্রবণীয়। তাই FeOH2 ক্ষারক হলেও ক্ষার নয়, তাই FeOH2 ক্ষারক হলেও ক্ষার নয়, মানে যারা ক্ষার না তার মানে তারা কি পানিতে দ্রবীভূত হয় না অথবা OH মূলক নাই। বুঝা গেছে? আচ্ছা দুইটাই হতে হবে। দুইটাই দিতে হবে। কারণ অলরাউন্ডার তুমি যা পরিচয় দিলে তুমি অলরাউন্ডার, কি তুমি কি পারো বলো? ব্যাটিং পারি, বোলিং পারি না, তাহলে অলরাউন্ডার হলে কেমনে? তুমি যদি বলো আমি ফিল্ডিং পারি, দেখো এটাই বাস। এটার নিচে আরেকটা চিহ্ন দিয়ে লেখো, 2 নম্বর পয়েন্টের মধ্যে আরেকটা চিহ্ন দিয়ে লেখো। দেখো হচ্ছে আরেকটা চিহ্ন দিয়ে লেখো হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড মূলক ধারে মানে OH, হাইড্রোক্সাইড মূলক ধারে পানিতে দ্রবণীয়, হাইড্রোক্সাইড মানে OH থাকবে পানিতে দ্রবণীয়, হাইড্রোক্সাইড মূলকধারী পানিতে দ্রবণীয় ক্ষারকগুলোই হচ্ছে ক্ষার। ক্ষারক হচ্ছে হাইড্রোক্সাইড হোক আর অক্সাইড হোক হইলেই হইছে, আর ক্ষার হচ্ছে হাইড্রোক্সাইড মূলকধারী আবার পানিতে দ্রবণীয় যে ক্ষারকগুলো আছে এরাই কি ক্ষার। লিখছো? এবার লেখো অর্থাৎ অর্থাৎ সকল ক্ষারী অর্থাৎ সকল ক্ষারী ক্ষারক, সকল ক্ষারী ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। লিখছো? এরপর লেখা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো ক্ষার সাধারণত 2 ধরনের, ক্ষার সাধারণত 2 ধরনের। কি কি বলো তো? 2 ধরনের কি কি? এক নাম্বার দিয়ে লেখো লঘু ক্ষার, 2 নাম্বার দিয়ে লেখো গাঢ় ক্ষার। 1 নম্বরে লঘু ক্ষার, 2 নাম্বার দিয়ে লেখো গাঢ় ক্ষার। লিখছো? এবার হচ্ছে প্রথমটা হেডলাইন দাও, লঘু ক্ষারের মানে হেডলাইন বলতে 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো লঘু ক্ষারের ধর্মসমূহ। লঘু ক্ষার কে কোন ধর্মী? লঘু ক্ষারের ধর্মসমূহ এটা দিয়ে রাইখা দাও। স্যার খারের রাজা